18টি হিন্দু বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া, হিন্দু পরিবারকে মারধর করা, নির্যাতন করা যে ঘটনাটা আমরা দেখলাম, তার এক কিশোরের প্রতি অভিযোগ সে ধর্ম অবমাননা, ইসলাম ধর্মের অবমাননাকর মন্তব্য করেছে ফেসবুকে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, খুবই ভালো, তার বিচার হবে, সেজন্য একটা আইনি প্রক্রিয়া। কিন্তু গ্রেপ্তার হওয়ার পরেও 18টি হিন্দু বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া, হিন্দু পরিবারকে মারধর করা, নির্যাতন করা যে ঘটনাটা আমরা দেখলাম, তারপরে যেটা দেখলাম সর্বশেষ পত্রিকার আপডেট, সেটা হচ্ছে যে তারা নিজেদের আর নিরাপদ মনে করছে না, এলাকা ত্যাগ করে। এই ঘটনা কোনোভাবেই শুভ বার্তা দেয় না এবং বারবার এই ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। এই সরকার আসার পর সংখ্যালঘু নির্যাতন চরম আকার ধারণ করেছে, সাম্প্রদায়িক গোষ্ঠী এই কাজগুলো করছে, সরকার সেখানে কোনো প্রতিকার করতে পারছে না। ব্যাপারগুলো দেশের মধ্যেও যখন আলোচনা হচ্ছে তখন আন্তর্জাতিকভাবেও নানাভাবে আলোচিত হচ্ছে। জাতিসংঘ বারবার বলেছে, যুক্তরাষ্ট্র থেকে বারবার বলেছেন, এমনকি যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প পোস্ট করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ জানিয়েছে। সুতরাং এই উদ্বেগ যে আন্তর্জাতিক মহলে এখনও চলবে এটাই স্বাভাবিক। সিদ্ধান্ত আবারও দেখলাম আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আবারও উদ্বেগ জানানো হলো এবং সেই চিত্রটা তুলে ধরা হলো যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়। এর সরকারের জন্য, জাতি হিসেবে আমাদের জন্য ভয়াবহ একটা খারাপ খবর থেকে ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, যে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, তারা বলছে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে। আপনারা দেখে নিতে পারেন। সেখানেই তারা বলছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF দাবি করছে গত এক বছরে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা কমে গেছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশে তারা একটি প্রতিনিধি দল নিয়ে সফর করে, তারপরে এই বার্ষিক প্রতিবেদনটা তারা দেয়। এতে বলা হয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ধারাবাহিক হামলার মধ্যে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা। এটা প্রফেসর ইউনূস সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর, যথেষ্ট খারাপ খবর। আন্তর্জাতিক মহল যখন এরকম রিপোর্ট পেশ করছে এবং এই রিপোর্টটা সাম্প্রতিক যে ঘটনাবলী ঘটেছে সেগুলো ঘটার আগেই ঘটেছে, এই রিপোর্টটা তারা তৈরি করে মে মাস পর্যন্ত তাদের এই প্রতিবেদনের রিপোর্ট শেষ। রংপুরে যে ঘটনা ঘটলো সেই ঘটনা ভাষায় বর্ণনায় মার্কিন ফেডারেল সংস্থাকে প্রতিবেদন প্রকাশের বিষয়ে 21 জুলাই এক বিজ্ঞপ্তি দিয়েছিল। 2024 সালের জুলাই মাসে বিক্ষোভের পর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার বিভিন্ন ধরনের সংস্কার, সংশোধনী ও সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব করলেও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অন্তর্নিহিত উত্তেজনা এখনও রয়ে গেছে। প্রতিবেদন বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের দাবিতে যে বিক্ষোভ হয়েছে তা সহিংস উপায়ে দমনের পর হিন্দু গোষ্ঠীগুলো তাদের সম্প্রদায়ের সদস্য ও মন্দিরের ওপর আক্রমণ ও ভাঙচুর বাড়ার দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অসম্মানিত করার জন্য সহিংসা ও শেখ হাসিনার বিদায়ের পর সহিংসতায় বহু হিন্দু নিহত হওয়ার খবর এলেও হত্যাকাণ্ডের পেছনে কারণ নাকি রাজনৈতিক কারণ, এই ব্যাপারেও সরকারের একটা দ্বিমত দেখা গেছে এবং সরকার প্রধান বলার চেষ্টা করেছেন যে হিন্দু নির্যাতনের যে ঘটনাগুলো ধর্মীয় কারণ নয়, সেটা নাকি রাজনৈতিক কারণ। তার মানে হচ্ছে তারা আওয়ামী লীগ করতো, এই কারণে তাদের উপরে নির্যাতন নেমে উঠেছে। এই সরকার আহমদিয়া সম্প্রদায় তাদের সম্পত্তিতে আক্রমণের তথ্য দিয়েছে এই প্রতিবেদনে। অন্যান্য ঘটনার প্রতিক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে অভিপ্রায় প্রকাশ করেছে, কিন্তু সেটা বাস্তবায়ন আমরা দেখছি না। সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নিয়মতান্ত্রিক চাপ সাধারণভাবে আরও বাড়ছে। শেখ হাসিনা সরকারের জারি করা এক বিবৃতিতে যে ইঙ্গিত দেওয়া হয় তাতে বলা হয় দেশের খ্রিস্টানরা বাংলাদেশ ও মায়ানমারের কিছু থেকে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। গত নভেম্বরে পুলিশ হিন্দুদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ করার সময় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে, তারপরে তাকে বহুদিন জেলে থাকতে হয়। সেই ঘটনা আমরা দেখেছি। অথচ চিন্ময় প্রভু এবং তার অনুসারীদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এই ধরনের কোনো কর্মকাণ্ড, পতাকা অবমাননার কর্মকাণ্ড তারা করেননি। সরকার